we're destroying more of Iran's missiles and drone capability every single hour. ভাবুন তো, তারিখটা 25শে মার্চ 2026। হঠাৎ করে পুরো বিশ্বের অর্থনীতি যেন থমকে দাঁড়িয়েছে। আর এর কারণ ছোট্ট একটা জলপথ। চলুন আজকের আলোচনায় আমরা এটাই দেখব কেন এই হরমুজ প্রণালীকে পৃথিবীর সবচাইতে বিপজ্জনক জলপথ বলা হয়। আচ্ছা, চলুন আজকের গল্পটা কোনো ম্যাপ দিয়ে শুরু না করে বরং একটা তারিখ দিয়ে শুরু করি। 3রা জুলাই 1988। ইরানের একটা কমার্শিয়াল প্লেন ফ্লাইট 655 290 জন মানুষ নিয়ে বন্দর আব্বাস থেকে দুবাইয়ের দিকে রওনা দেয়। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আকাশেই বিমানটা ধ্বংস হয়ে যায়। 290 জন নিরীহ মানুষের জীবন শেষ হয়ে যায়। কি ঘটেছিল? আসলে নিচে পারস্য উপসাগরে থাকা আমেরিকার একটা যুদ্ধজাহাজ ইউএসএস ভিনসেন্স ভুল করে। ওরা যাত্রীবাহী প্লেনটাকে একটা অ্যাটাকিং ফাইটার জেট ভেবে দুটো মিসাইল ছুড়ে বসে। এই ঘটনার পর আমেরিকা কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনোদিন ক্ষমা চায়নি। আর এটাই ইরানের মনে একটা গভীর ক্ষতের জন্ম দেয়, একটা অবিশ্বাসের দেয়াল তুলে দেয়। এই যে কোডটা দেখছেন ঠিক এটাই বলছে, সেই ক্ষতটা আজও শুকায়নি। আর সত্যি বলতে এই ঘটনায় ইরানকে একরকম বাধ্য করে তাদের পুরো উপকূল জুড়ে সামরিক শক্তি বাড়াতে। তাদের মনে এই বিশ্বাসটা গেঁথে যায় যে পারস্য উপসাগরে আমেরিকার উপস্থিতি তাদের জন্য সবচাইতে বড় হুমকি। আচ্ছা, তো এই ছিল ইতিহাসের দিকটা। এবার চলুন হরমুজ প্রণালীর আজকের বাস্তবতায় ফিরে আসি। এর ভৌগোলিক এবং অর্থনৈতিক গুরুত্বটা ঠিক কোথায়? আমরা এখানে চোক পয়েন্ট শব্দটা ব্যবহার করছি। তো এই জিওপলিটিক্যাল চোক পয়েন্ট জিনিসটা আসলে কি? খুব সহজ একটা উদাহরণ দিই। ভাবুন তো, একটা ঘরের দরজা মাত্র একটাই। এখন কেউ যদি সেই দরজাটা আটকে দাঁড়ায় তাহলে কি হবে? বেরোনোর আর কোনো উপায় থাকবে না, তাই না? পারস্য উপসাগর হলো ঠিক সেই ঘরটা, আর হরমুজ প্রণালী হলো তার একমাত্র দরজা। এখন শুনলে হয়তো অবাক হবেন, এই যে এত গুরুত্বপূর্ণ একটা জলপথ, এর সবচেয়ে সরু জায়গাটা চওড়ায় মাত্র 33 কিলোমিটার, মানে একটা ম্যারাথনের দূরত্বের থেকেও কম। ভাবা যায়, জলের এই ছোট্ট একটা ফালি কিন্তু পুরো বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর এই 33 কিলোমিটারের পুরোটা কিন্তু জাহাজ চলার জন্য নয়। বিশাল বিশাল যে সুপার ট্যাঙ্কারগুলো যায় তাদের জন্য রাস্তাটা আরও অনেক সরু। মাত্র 3 কিলোমিটার চওড়া দুটো লেন, মানে আসা যাওয়ার জন্য মোট রাস্তা মাত্র 9 কিলোমিটার। একটু ভাবুন তো, এত বড় বড় সব জাহাজকে কি ভীষণ সতর্কভাবে এইটুকু জায়গার মধ্যে দিয়ে যেতে হয় প্রতিদিন। এখানে সামান্য একটা ভুলেরও কোনো সুযোগ নেই। একটা ছোট্ট ভুল মানেই কিন্তু একটা বিশাল বিপর্যয়। এবার আসি আসল সংখ্যাটায়, যেটা শুনলে এর গুরুত্বটা আরও পরিষ্কার হবে। 20%। হ্যাঁ, সারা পৃথিবীতে প্রতিদিন যত তেল ব্যবহার হয় তার 5 ভাগের 1 ভাগ, মানে 20% যায় এই সরু রাস্তাটা দিয়ে। তার মানে বুঝতেই পারছেন, এখানে কোনো সমস্যা হওয়া মানে সেটা আর শুধু ওই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর ধাক্কাটা সঙ্গে সঙ্গে পুরো বিশ্ব অর্থনীতিতে গিয়ে লাগবে। আর গল্পটা কিন্তু শুধু তেলের নয়, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজির ক্ষেত্রেও একই অবস্থা। সারা বিশ্বের মোট এলএনজি সাপ্লাইয়েরও প্রায় 20% এই হরমুজ দিয়েই যায়। এই এলএনজি কিন্তু কোটি কোটি মানুষের ঘরের চুলা জ্বালায়, বিদ্যুৎ তৈরি করে। মানে বিশ্বের দুটো প্রধান এনার্জি সোর্সের সাপ্লাই চেনের সবচাইতে দুর্বল পয়েন্ট কিন্তু এটাই। Strait of Hormuz. President Trump asked the chairman of the Joint Chiefs why they can't just immediately reopen the Strait of Hormuz. It's one of the many countries hoping the U.S. can reopen the nearby Strait of Hormuz. তাহলে প্রশ্ন হলো, কারা সবচেয়ে বেশি নির্ভরশীল এই জলপথটার উপর? দেখুন, এশিয়ার বড় বড় অর্থনৈতিক শক্তিগুলো, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, এদের শিল্প, এদের অর্থনীতি অনেকটাই দাঁড়িয়ে আছে এই তেলের উপর। তার মানে হরমুজে আজ কোনো ঝামেলা হলে কাল তার প্রভাব পড়বে বিশ্বের কারখানায়, মানুষের ঘরে ঘরে। এটা আসলেই একটা গ্লোবাল সংকটের কেন্দ্রবিন্দু। এখানেই কিন্তু একটা বড় প্রশ্ন চলে আসে। আমেরিকার 5th ফ্লিট, মানে তাদের নৌবহর, তো একদম কাছেই বাহরাইনে ঘাঁটি গেড়ে আছে। তাহলে বিশ্বের সবচাইতে শক্তিশালী নেভি থাকার পরেও তারা কেন এই প্রণালীটাকে পুরোপুরি নিরাপদ করতে পারছে না? সমস্যাটা কোথায়? এর উত্তরটা লুকিয়ে আছে যুদ্ধের ধরনের মধ্যে। এটা কোনো সমান সমান লড়াই নয়। একদিকে আছে আমেরিকার বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার, ডিস্ট্রয়ার, সাবমেরিন, মানে হাইটেক মিলিটারি পাওয়ার। আর অন্যদিকে আছে ইরান। তাদের স্ট্র্যাটেজিটা একদম আলাদা, যাকে বলে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। তারা ব্যবহার করে ছোট, সস্তা কিন্তু খুব কার্যকরী অস্ত্র,
যেমন ধরুন উপকূল থেকে ছোড়ার জন্য মিসাইল, ঝাঁকে ঝাঁকে অ্যাট্যাকিং ড্রোন, লুকিয়ে রাখা সি মাইন আর খুব দ্রুতগতির অ্যাট্যাক বোট যারা হামলা করে মুহূর্তের মধ্যে উধাও হয়ে যেতে পারে। তাহলে প্রশ্নটা হলো, ইরান ঠিক কি চায়? কিভাবে তারা বিশ্বের সবচাইতে শক্তিশালী নেভিকে চ্যালেঞ্জ জানাচ্ছে? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। ইরানের আসলে এই যুদ্ধে জেতার কোনো দরকারই নেই। তাদের মূল লক্ষ্য হল এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল করাটাকে এতটাই ঝুঁকিপূর্ণ আর অনিশ্চিত করে তোলা যেন কেউ আর এ পথে আসার সাহসই না করে। তাদের স্ট্র্যাটেজিটা যুদ্ধ জেতার নয়, বরং পুরো পথটাকেই ব্যবহারের অযোগ্য করে দেওয়ার। চলুন ইরানের এই ভয় দেখানোর স্ট্র্যাটেজিটা একটু ভেঙে দেখি। এটা কিন্তু চিরাচরিত যুদ্ধের থেকে অনেক বেশি সাইকোলজি আর ইকোনমিক্সের খেলা। ইরানের এই স্ট্র্যাটেজিটাকে আমরা 4টা ধাপে ভাগ করতে পারি। ধাপ 1, তারা মিডিয়ায় হুমকি দেয়, একটা অনিশ্চয়তা তৈরি করে। ধাপ 2, তারা ওই এলাকায় প্রচুর সস্তা কিন্তু সহজে খুঁজে পাওয়া যায় না এমন অস্ত্র যেমন মাইন আর ড্রোন মোতায়েন করে রাখে। ধাপ 3, তারা মাঝে মাঝে ছোটখাটো হামলা করে, এটা প্রমাণ করার জন্য যে তাদের হুমকিটা ফাঁকা বলি নয়। আর সবশেষ চতুর্থ ধাপ, যেটা সবচেয়ে কার্যকরী, তারা এতটাই ভয় আর ঝুঁকি তৈরি করে যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি আর ওই পথে যাওয়া জাহাজের বীমা করতে রাজি হয় না, আর বীমা কাভারেজ না থাকলে কোনো জাহাজই ওই পথে যাবে না। ব্যাস, একটাও গুলি না ছুড়ে পুরো বাণিজ্য পথ বন্ধ। এই যে কোডটা দেখছেন, এটাই হলো আসল কথা। আপনাকে সব জাহাজ ডোবানোর দরকার নেই। শুধু এমন একটা পরিস্থিতি তৈরি করুন যাতে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি ঝুঁকি নিতে রাজি না হয়। ব্যাস, খেলা শেষ। এটা মিলিটারি ওয়ারফেয়ারের চেয়েও বেশি ইকোনমিক ওয়ারফেয়ার। ইন্স্যুরেন্সই এখানে আসল অস্ত্র। আচ্ছা, এতক্ষণ তো আমরা বড় বড় স্ট্র্যাটেজির কথা বললাম, কিন্তু এর প্রভাব সাধারণ মানুষের জীবনে কিভাবে পড়বে? ব্যাপারটা কিন্তু শুধু পেট্রোলের দাম বাড়ার মধ্যে আটকে থাকবে না। দেখুন, এই যে তেল আর গ্যাস হরমুজ দিয়ে আসে, তা থেকে শুধু পেট্রোল বা ডিজেল হয় না। আমাদের বিদ্যুৎ, নিত্যপ্রয়োজনীয় প্লাস্টিক, এমনকি জীবনদায়ী ওষুধও কিন্তু এর ওপর নির্ভরশীল। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হলো সার। আধুনিক চাষবাসের জন্য যে ফার্টিলাইজার লাগে, তা তৈরি হয় ন্যাচারাল গ্যাস থেকে। এখন ভাবুন, যদি গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে সার উৎপাদনও বন্ধ হয়ে যাবে। আর সার না থাকলে বিশ্বজুড়ে খাদ্য উৎপাদন কমে যাবে। মানে এই সংকটের আঁচটা পেট্রোল পাম্প থেকে সোজা আমাদের খাবারের টেবিলে এসে লাগবে। এখন একটা প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, জাহাজের বদলে পাইপলাইন দিয়ে তেল গ্যাস আনলে হয় না? সমস্যাটা হলো পাইপলাইনেরও একটা ক্যাপাসিটি আছে। হরমুজ দিয়ে যেখানে দিনে প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল যায়, সেখানে পাইপলাইন দিয়ে বড়জোর 5 মিলিয়ন ব্যারেল পাঠানো সম্ভব। একটা বিশাল গ্যাপ কিন্তু থেকেই যাচ্ছে। আর ইরান এটাও বুঝিয়ে দিয়েছে যে দরকার পড়লে তারা সেই পাইপলাইনগুলোর ওপরও হামলা করতে পিছপা হবে না। মানে তারা পালানোর সব রাস্তাই বন্ধ করে দিতে চায়। হরমুজ প্রণালীর এই পুরো পরিস্থিতিটা কিন্তু আমাদের ভবিষ্যতের যুদ্ধ বা সংঘাতের ধরন নিয়ে নতুন করে ভাবতে শেখায়। দেখুন, 21 শতাব্দীর যুদ্ধক্ষেত্র কিন্তু আর আগের মতো নেই। এখন যুদ্ধটা শুধু ট্যাঙ্ক বা প্লেন দিয়ে হয় না। আসল যুদ্ধটা হয় সাপ্লাই চেন কন্ট্রোল করা নিয়ে। কে ট্রেড রুট কন্ট্রোল করবে, কার হাতে থাকবে এনার্জি সাপ্লাই, কে কন্ট্রোল করবে সমুদ্রের তলার ইন্টারনেট কেবল বা সেমিকন্ডাক্টরের সাপ্লাই। এগুলোই এখনকার যুদ্ধক্ষেত্র। আর এগুলোর কন্ট্রোল যার হাতে, জয় তারই। শেষ পর্যন্ত এই 33 কিলোমিটারের ছোট্ট একটা জলপথ এটাই প্রমাণ করে দেয় যে যতই প্রযুক্তি বা মিলিটারি পাওয়ার থাকুক না কেন, ভূগোল কিন্তু আজও সবকিছুকে জিম্মি করে রাখার ক্ষমতা রাখে। তাহলে শেষ প্রশ্ন এটাই, আমরা যতই কানেক্টেড একটা গ্লোবাল ভিলেজের কথা বলি না কেন, এই ধরনের কৌশলগত চোক পয়েন্টগুলোই কি আসলে আজকের দিনে সবচেয়ে শক্তিশালী অস্ত্র? এই প্রশ্নটা রইল ভাবার জন্য। 24 ships in 3 days. That's a lot of ships. Anti-aircraft weapons are gone, so they have no air force, they have no air defense. All of their airplanes are gone. Their communications are gone. Missiles are gone. Launches are gone. About 60% and 64% respectively. Other than that, they're doing quite well. I said, what's left?